যা ভালো বোঝো করো। আচ্ছা, রাতে খেয়েছো? জি আঙ্কেল, এখন আপনার একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে আপনারা সবাই যখন একসাথে খেতে বসবেন তখন একটা কথা বলবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি খেতে যাই। তখন আমি আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম, আর আঙ্কেল খেতে গেল। সানজিদা মানে তারা সবাই একসাথে খেতে বসলো। আজকে রাফির সাথে কথা হয়েছে, শুনলাম তার বিয়ে ঠিক হয়েছে, তবে বিয়েটা নাকি সে এখন করবে না। তার হবু বউ নাকি তার অফিসে চাকরি করে, মেয়েটাও নাকি খুব ভালো। আঙ্কেলের কথা শুনে রিয়ার নীলাও বলতে লাগলো এসব। সানজিদা মাথা নিচু করে শুনছিল, কিন্তু কিছু না বলে হঠাৎ সে খাবার রেখে রুমে চলে যায়। আঙ্কেল তাকে ডাকতে থাকে, কিন্তু সে কিছু না শুনে চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। আর এদিকে আমি ভাবতে লাগলাম, মিস সানজিদা এবার বুঝবে মানুষের মন আর আবেগ নিয়ে খেলা করার ফল কতটা খারাপ হতে পারে। তারপর আমি ঘুমাতে চলে গেলাম, কারণ আগামীকাল আমার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যেতে লাগলাম। একটু পর অফিসে পৌঁছে গেলাম, আর তারপর নিজের কেবিনে যাওয়ার আগে নিজের কেবিনটা একবার চেক করলাম সে এসেছে কিনা, কিন্তু না, সে এখনো আসেনি। তাই আমি বসের কেবিনে গেলাম, কারণ কয়েকদিন আসি নাই, বসের সাথে কথা বলা দরকার। আসতে পারি স্যার? জি আসেন। তা আপনার শরীরের কি অবস্থা? জি বস, ভালো। তবে আপনি কি করে জানলেন? লিজা আমাকে আপনার সম্বন্ধে বলেছে। আর এমনিতে আপনার জিএফের খবর কি? শুনলাম রিলেশন করেন। কি যে বলেন না বস, আর রিলেশন? আরে লজ্জা পেয়ে কাজ নেই। আর এমনিতেও আমি আপনার বয়সের, চাইলে বলতে পারেন। বস চলছে আর কি, বুঝতেই তো পারছেন বর্তমানে রিলেশন কিরকম হয়। তা আজকে আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, কি বস, বলেন শুনি। কিন্তু সেটা এখন বলবো না। মিস লিজা আসুক তারপর। আচ্ছা বস, তাহলে আমি এখন যাই, আমার কাজগুলো করতে থাকি। আপনার আপাতত মনে হয় কোনো কাজ নেই, তবুও দেখেন থাকলে করেন। জি বস। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম আর নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম এখন একটু ফেসবুক থেকে ঘুরে আসা যাক। এসব ভাবছি আর ফেসবুকে ঘোরাঘুরি করছি, হঠাৎ লিজা এসে হাজির আর বলতে লাগলো। পারি স্যার। আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম লিজা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, ওকে আসেন। তারপর লিজা ভেতরে এসে বসলো আর বলল, তা তোমার শরীরের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কি অবস্থা? আমি আমি ভালো আছি। তা তোমার যেই প্ল্যান সম্বন্ধে আমাকে কিছু বলো। প্ল্যান একটাই, আর সেটা হচ্ছে সানজিদাকে শিক্ষা দেওয়া। মানে এইটুকু বোঝাবো, কারো মন নিয়ে খেলা করলে কেমন লাগে। এখন আমাকে কি করতে হবে? অভিনয় করতে হবে, আর সেটাও আমার হবু বউয়ের। ও আচ্ছা। হুম। এতে সানজিদার বোন আমাকে সাহায্য করবে, সাথে আঙ্কেলও। দুজনে এসব বিষয় নিয়ে কথা বলছি, হঠাৎ পিয়ন এসে বলতে লাগলো, স্যার আর ম্যাম, আপনাদের দুজনকে বস তার কেবিনে ডাকছে। আচ্ছা আপনি যান, আমরা আসছি। তখন লোকটা চলে গেল। আমি মাত্র তো বসের কেবিন থেকে আসলাম, এখন আবার ডাকছে কেন? চলো, হয়তো কোনো প্রয়োজনে। তখন আমি আর লিজা বসের কেবিনে চলে গেলাম। লিজা সালাম দিল, তারপর বস বলল ভেতরে আসতে। তখন আমরা দুজনেই ভেতরে গেলাম। তখন আবারও দুজন চেয়ারে বসলাম। তখন বস বলতে লাগলো, মিস্টার রাফি আর মিস লিজা, আপনাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তাড়াতাড়ি বলেন স্যার, আমার আবার সুখবর শুনতে ভালো লাগে। মিস্টার রাফি, আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, আর ওই প্রজেক্টের মিটিংটা আপনিও করেছিলেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ওই প্রজেক্টটা আমরা পেয়েছি। এতে কোম্পানির অনেক লাভবান হয়েছে। কি স্যার, প্রজেক্টটা আমরা পেয়েছি? জি, আর আমরা ভেবে দেখেছি আপনার নিষ্ঠার, কাজের দক্ষতা এবং সত্তার জন্যই আমরা প্রজেক্টটা পেয়েছি। এই নিন। তখন বস আমাকে একটা খাম দিল। কিসের খাম এটা স্যার? আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। কংগ্রেচুলেশন মিস্টার রাফি। এটা শুনে আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছিল, কতদিনের স্বপ্ন। তখন স্যারের সাথে হাত মিলালাম, আর তখন স্যার বলল, আচ্ছা তাহলে আপনি এখন যান, আপনার কাজটা আমরা পরে বুঝিয়ে দিব। আর একটা কথা, আপনার জন্য কোম্পানির পক্ষ থেকে ছোট একটা গিফট রয়েছে।
এই নীলা, মিটার রাফিকে নিয়ে যান তো তার গিফটের কাছে। তখন নীলা আমাকে নিয়ে যেতে লাগলো। লিজা সাথে আছে, কিন্তু লিজা কোনো কথা বোঝে না, চুপচাপ শুধু এগুলো দেখে যাচ্ছে। আর এদিকে নীলা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা খুব অন্ধকার, লাইট বন্ধ করা। এটা আবার আমাকে কোথায় নিয়ে আসলেন? চলেন না আগে, তারপর বলছি। তারপর আমাকে আরো একটু সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ রুমের সব লাইট জ্বলে উঠলো, আর সবাই একসাথে। কংগ্রাচুলেশন মিস্টার রাফি। এদের সবাইকে একসাথে দেখে আমি অবাক হয়ে গেলাম। যারা আমার সাথে কাজ করতো, ইনফ্যাক্ট আমার কলেজ ছিল, তারা সবাই এখানে। আর পাশে দেখি একটা মোটরসাইকেল। তখন নীলা আমাকে চাবিটা দিয়ে বলল, এই বাইকটা আপনার জন্য। চাবিটা হাতে নিলাম। তখন নীলা ম্যাম আবার বলতে লাগলো, ওদের বস হিসেবে আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। ওদের সবার বস আজ থেকে আপনি। এখন আমি যাই, আপনারা আনন্দ করেন। তখন নীলা ম্যাম চলে গেল, আর আমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তখন ওখানে তাকে একজন বলে উঠলো, রাফি ভাই, আজ থেকে তো আপনাকে বস বলে ডাকতে হবে। আসলে এটা অফিস, আর আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, অফিসে শুধু বস ডাকবেন, বাইরে গেলে কেউ বস ডাকতে পারবেন না। তাহলে ট্রিট দেবেন কবে ভাই? আগামীকাল দেব। সবাই একসাথে বলল, ঠিক আছে। তাহলে আমি এখন যাই, বসের সাথে দেখা করে আসি। তখন আমি আর লিজা একসাথে যেতে লাগলাম। তখন লিজা বলে উঠলো, তোমার সাথে যাওয়া তো এখন আমার ঠিক হবে না, কারণ তুমি তো এখন সবার বস। কি বলে? আচ্ছা, আমি যেহেতু তোমার বস, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আর আমি বলছি, তুমি এখন আমার সাথেই থাকবে। তখন আর কি, লিজা আমার সাথে আসলো। বসকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসলাম, আর আজকের জন্য ছুটি নিয়ে আসলাম, যেহেতু আমার আজকে কাজ নেই। আর সাথে লিজাকেও নিয়ে আসলাম। তারপর বাইকটা বের করলাম। তখন আমি লিজাকে বললাম, ধন্যবাদ লিজা, তুমি না থাকলে হয়তো আমি আজ এই দিনটা দেখতে পারতাম না। সত্যি খুব স্বপ্ন ছিল এই দিনটা একদিন আমার আসবে, আর সেটা আজ তোমার জন্য সম্ভব হয়েছে। ধুর পাগল, এত কথা না বলে আগে ট্রিট দিবে চলো। আচ্ছা দাঁড়াও, আম্মুকে আগে খবরটা দিয়ে নেই। তখন ফোনটা বের করে আম্মুকে কল দিলাম, আর সালাম দিয়ে বললাম, আম্মু, একটা খুশির খবর আছে। কি খবর বল? আম্মু, আমার প্রমোশন হয়েছে, আর সাথে অফিস থেকে একটা বাইকও দিয়েছে। কি, তুই সত্যি বলছিস? মাম্মু, একদম সত্যি। শুনে খুশি হলাম বাবা। তবে এটা মনে রাখবি, কখনো খারাপ কাজ করবি না, সততার সাথে কাজ করে যাবি। জি আম্মু। আর শোন, বাইক কিন্তু আস্তে চালাবি, আর দেখে শুনে চালাবি। তারপর আরো কিছু কথা বলে কলটা কেটে দিলাম। তারপর লেজাকে বাইকে উঠতে বললাম। তারপর যেতে লাগলাম একটা রেস্টুরেন্টে। আর এদিকে সান্দিদা আজকে কলেজে গিয়েছে, কারণ আজকে কলেজে কিছু কাজ ছিল। আর কলেজ শেষে তার ফ্রেন্ডরা সবাই মিলে বলছে আজকে রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাসায় যাবে। তারপর সেও আর মানা করতে পারে নাই, সেও গেল রেস্টুরেন্টে। আর এদিকে আমি লেজাকে নিয়ে রেস্টুরেন্টে আসতে লাগলাম। বাইকটা রেখে রেস্টুরেন্টে ঢুকতে যাব, পাশে তাকিয়ে দেখি সান্দিদা আর তার ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সান্দিদা অবাক হয়ে গেল, আর ভাবতে লাগলো, এই বান্দরটা আবার এখানে কি করে? কিন্তু ওর সাথে ওই মেয়েটাকে। আর আমি ভাবতে লাগলাম এখনই মিশনটা শুরু করা দরকার। ঠিক টাইমে এন্ট্রি নিলি তুই রাফি। তখন আমি লিজার হাতটা ধরলাম আর বলতে লাগলাম, বেবি চলো, তুমি আজ যা খেতে চাইবে সব খাওয়াবো। আমার এমন আচরণ দেখে লিজা তো অবাক, বলে রাফি, এগুলো তোর মাথা কি ঠিক আছে? আর সানজিদা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি বলে রাফি এগুলো? তাহলে কি এমনিটাই? তখন আমি লিজার কানের কাছে গিয়ে বলতে লাগলাম, আরে মিশন শুরু করো, আর অভিনয়টা সুন্দর হওয়া যায়। আমার কথা শুনে লিজা বলতে লাগলো, বেবি তাড়াতাড়ি ভেতরে চলো, এই মেয়েগুলো কিরকম তোমার দিকে তাকিয়ে আছে, এদের মনে হয় নজর ভালো না। কি, আমাদের নজর ভালো না? শালা, আমার মানে হাত দিয়েছিস, আবার আমাকেই বলছিস নজর ভালো না? তখন সানজিদা রাগে আমার কাছে গেল আর বলতে লাগলো, কি সমস্যা আপনার? আমি এই রেস্টুরেন্টে এসেছি দেখে আপনিও পিছু পিছু আসছেন? কি, আমি আসি আপনার পিছু পিছু, নাকি আপনি আসেন? এই যে মিস অপরিচিতা, কি শুরু করেছেন? হ্যাঁ, প্রথমে তো আপনি আমার হবু বরের দিকে খারাপ চোখে তাকিয়েছিলেন, আবার এখন আবার এসব আবল তাবল বলছেন। ও আচ্ছা, এই তাহলে আপনার হবু বউ, তাই না মিস্টার রাফি? জি, দেখতে কেমন কিউট না? একদম মুরগির বাচ্চার মতো কিউট। কি, আমি মুরগির বাচ্চার মতো দেখতে? আমি মনে মনে বললাম, না, এখন দেখি এখানে ঝগড়া হবে। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা খেতে আসেন, খেতে যান। তখন আমি বললাম, বেবি তুমি কেন খামাখা ঝগড়া করছো, বসো আর খাবার অর্ডার করো। তখন লিজা আস্তে আস্তে বলল, কেমন হচ্ছে অভিনয়? হ্যাঁ,
একদম নোবেল দেওয়ার মতো অভিনয়। তখন লিজা খাবার অর্ডার দিল, আর এদিকে সানজিদারা আমাদের বরাবর পাশের টেবিলে বসলো। তারাও খাবার অর্ডার দিল। আমাদের খাবার এসে পড়েছে, আর সানজিদা খালি চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি করছি সেটা দেখছে, সে আর রাগে পুষছে। তারপর খাবার চলে আসলো, আর লিজা আমাকে খাইয়ে দিতে লাগলো, আর এটা সানজিদা দেখলো, আর রাগে তো একদম ফায়ার। আর আমিও লিজাকে খাইয়ে দিতে লাগলাম। সানজিদা রাগছে আর সাপের মতো ফুসছে। আর তখন সানজিদার ফ্রেন্ডরা বলল, কিছু না, খাবার খাওয়া শুরু করো। তখন তারা খেতে লাগলো, কিন্তু সানজিদার চোখ ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার দিকে চলে যাচ্ছে। এটা সানজিদাও বুঝতে পারছে না কেন হচ্ছে এমনটা। সে তো চাচ্ছে না এ নিয়ে ওদিকে তাকাতে, কিন্তু তবুও কেন চলে যাচ্ছে। আর এদিকে লিজা বলতে লাগলো, কি কেমন দিলাম হ্যাঁ? খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। তারপর এভাবে খাওয়া দাওয়া শেষ করলাম। সানজিদা যখন আমাদের দিকে তাকাতো তখনই লিজার অভিনয় বেড়ে যেত। তারপর বিলটা দিলাম আর বেরিয়ে পড়লাম। সানজিদারাও আমাদের সাথেই বের হলো। আমি আর লিজা বের হয়ে বাইকটা স্টার্ট দিলাম, আর সানজিদা আমার বাইক দেখে অবাক হয়ে গেল। তখন ভাবতে লাগলো, ওর কাছে বাইক আসলো কোথা থেকে? হয়তো অফিসের কারো হবে। তখন আমি লিজাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে গেলাম। তাকে তার বাসায় নামিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ, তুমি যে আমার কত বড় উপকার করলে বলে বোঝাতে পারবো না। তখন লিজা একটা মিষ্টি হাসি দিয়ে বাসার দিকে চলে যেতে লাগলো, আর হঠাৎ দাঁড়িয়ে বলল, সাবধানে যেও। তখন আমিও চলে আসতে লাগলাম। আর এদিকে লিজা রুমের ভিতর গিয়ে ভাবতে লাগলো, আমার কি কপাল, তাই না? যাকে মনে মনে ভালোবাসতাম আজ কপালের জন্য তার গার্লফ্রেন্ডের কাছে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তবে কি আর করা, রাফি তো আর আমাকে বুঝলো না। ও তো আরেকজনকে ভালোবাসে, আর আমি চাই সে তাকে নিয়ে সবসময় ভালো থাকুক। আমি না হয় হঠাৎ করে কোন এক অজানা ব্যক্তির সাথে হারিয়ে যাব। আপনারা আবার কি ভাবছেন লিজা কোথায় হারিয়ে যাবে? আরে সে তো বিয়ে করবে, কারণ সে তো আর রিলেশন করে নাই, তাই যাকে বিয়ে করবে সে অচেনাই। যাই হোক, তখন লিজা ফ্রেশ হতে গেল, আর সানজিদাও বাসা চলে আসলো আমার আগে, কারণ আমি লিজাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপর বাসায় আসি। সানজিদা বাসায় গিয়ে কারোর সাথে কিছু না বলে নিজের রুমে চলে গেল আর ফ্রেশ হলো। এটা দেখে তার বাবা একটু অবাক হলেন, কারণ সানজিদা সবসময় কলেজ থেকে এসে আগে তার বাবাকে আজকে কলেজে কি কি হয়েছে না হয়েছে সব খুলে বলে, কিন্তু আজ কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে। আর এদিকে আমিও তখন বাসায় ঢুকলাম। তখন আঙ্কেল আমার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। জি আঙ্কেল, আজকে প্রথম ডোজ দিয়েছি, তাই এরকম করছে। এজন্য তো বলি মাইয়া আমার আজকে এত রেগে আছে কেন। তারপর আমি আঙ্কেলকে বললাম, একটা সুখবর আছে। কি বলো? আমার প্রমোশন হয়েছে, আর অফিস থেকে গিফট হিসেবে একটা বাইক দিয়েছে। ওই বাইকটা। আলহামদুলিল্লাহ, চলো বাইকটা দেখে আসি। তখন আঙ্কেলকে বাইকটা দেখালাম। বাহ, খুব সুন্দর, আর এভাবে এগিয়ে যাও, আর আরো ভালো কিছু করে সামনে। যে আঙ্কেল দোয়া করবেন। আর অন্যদিকে তো আম্মু আজকে পুরো এলাকা মিষ্টি খাওয়াচ্ছে, কারণ তার ছেলে প্রমোশন পেয়েছে। আর আমিও আঙ্কেলদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। তখন রিয়ার নীলা বলল, ভাইয়া ট্রিট কবে দিবে? সেটা তো দিব, তবে আজকে না, যেদিন অফিস থেকে ছুটি পাবো সেদিন। ঠিক আছে, আশায় আছি। দেখি তোমার অফিস কবে ছুটি দেয়। তখন আমি বললাম, শোনো, এখন তোমরা দুজন গিয়ে তোমার বোনকে মিষ্টি দিয়ে আসবে আর এই কথাগুলো বলবে। তখন তারা দুজন সানজিদার রুমে গেল, আর রিয়া বলতে লাগলো, আপু, ওই আপু, এই নে মিষ্টি খায়। তখন রিয়া সানজিদাকে কিছু বলতে না দিয়ে একটা মিষ্টি সানজিদার মুখে পুরে দিল। সানজিদা মিষ্টি মুখে নিয়েও কথা বলতে পারছে না, মাথা দিয়ে জিজ্ঞেস করলো, মিষ্টি কেন? রাফি ভাইয়ের অফিসে প্রমোশন পেয়েছে, আর অফিস থেকে একটা সুন্দর বাইকও গিফট করেছে। ও আচ্ছা, এই কথা। তাহলে বাইকটা অফিস থেকে দিয়েছে আর প্রমোশন পেয়েছে বলেই এই শয়তান মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল। তবে সানজিদা মনে তখন একটু ভালো লাগা কাজ করছিল, কিন্তু আবার ওই মেয়েটার কথা মনে করতেই মনটা খারাপ হয়ে গেল। আজ ওই মেয়ের জায়গায় আমার থাকার কথা ছিল। আজ আমাকে নিয়ে সে সারাটা শহর ঘুরতে বেরোতো, কিন্তু আজ নিজের দোষে নিজেকে কষ্ট পেতে হচ্ছে। এইসব ভাবছে আর একা একা কষ্ট পাচ্ছে। আর এদিকে আমি বিকেলে বাইকটা নিয়ে একটু বের হতে যাব ঘুরতে। তখনই নীলা এসে হাজির। ভাইয়া এখন কি তুমি ফ্রি আছো নাকি? তাই তো, একটু ঘুরতে বের হচ্ছি। তোমার যে আমার বিএফের সাথে দেখা করার কথা ছিল সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছে তো। তাহলে চলো। এটা বলে নীলা আমার বাইকের পেছনে উঠে পড়লো। কি আর করার, চলতে শুরু করলাম।
হঠাৎ সামনে সুলতান ভাই। কোথায় যাচ্ছ রাফি? এই তো ভাইয়া, একটু ঘুরতে বের হলাম। বাইকটা কি নতুন নিয়েছো নাকি? জি ভাই, নিলাম। আচ্ছা ভাই, পরে কথা হবে, এখন একটু ঘুরে আসি। এটা বলে সুলতান ভাইকে আর কিছু বলতে না দিয়ে আমি চলে আসলাম। তারপর সোজা নীলার দেওয়া ঠিকানায় চলে আসলাম আর দেখলাম ওর বিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে সেখানে বাইক দাঁড় করালাম আর নীলার সাথে ওর কাছে গেলাম। তারপর ওই ছেলেটা সালাম দিল আর বলতে লাগলো কেমন আছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম ভালো আছি এবং তাকেও জিজ্ঞেস করলাম সে কেমন আছে। তারপর ছেলেটা বলতে লাগলো, ভাইয়া আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। তাই নাকি? তা কি করছো এখন? ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে আছে। গুড। তা তোমাদের সম্পর্কের কথা কি আঙ্কেলকে বলো নাই? না ভাইয়া, আমার তো ভয় করে যদি উনি কিছু বলেন। আরে মিয়া, এরকম ভয় করলে রিলেশন কেন করলে? জানি না ভাইয়া, কিন্তু ভয় করে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখা যাবে। তখন সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি করি। তখন আমি বললাম আমিও একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আমরা কথা বলছি। হঠাৎ কয়েকটা ছেলে যাচ্ছে আর বলতে লাগলো, কি দিনকাল আসলো রে ভাই, মাল একটা আর তাকে ভাগ করার জন্য দাঁড়িয়ে আছে দুইটা। এই যে সুন্দরী, ওরা কিছুই করতে পারবে না। আমাদের সাথে আসো, আসল মজা করব। এটা বলে হাসছে আর মজা নিচ্ছে। তখন ওই ছেলেটা বলল, ভাইয়া ওদের কথাই কান দিবেন না, ওরা এই এলাকার মাস্তান। তখন আরেকটা ছেলে বলতে লাগলো, ভাই মালটারে দেখছোস, হেব্বি করা। এটা শুনে আমার মাথায় আগুন ধরে গেল আর এদিকে নীলা চোখেও পানি চলে আসলো এসব বাজে কথা শুনে। তখন আমি ওই ছেলেগুলোর সামনে গেলাম আর বলতে লাগলাম, এই আপনাদের সমস্যা কি? হ্যাঁ, রাস্তায় মেয়ে দেখলে এরকম করতে হয়? আর তোমাদের শিক্ষা দীক্ষা কি কিছুই নেই? একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানো না? লও ঠেলা, হিরো দেখি এন্ট্রি নিল রে, ভেগে যাব নাকি? এটা বলে তারা হাসতে থাকে। তখন তাদের মধ্যে থাকে একজন কোমর থেকে একটা মেশিন বের করলো আর আমার কপালে ধরে বলল, বেশি হিরোগিরি দেখালে না, ভিতরে যে কয়টা মাল আছে সব তোর মাথার ভিতরে ঢুকিয়ে দেব। তুই চিনিস আমাকে? আমাদের কথায় এই এলাকা চলে, আর আমাদের আসছিস জ্ঞান দিতে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আর নায়ক জসিম না যে 10টা গুলি লাগলেও কিছু হবে না। তাই আমি বললাম, আরে ভাই, এটা কেন বের করলেন? এসবের খেলা অনেক আগে ছেড়ে দিয়েছি। এসব এখন আমার পুরনো হয়ে গেছে, তাই এসব নিয়ে আমার সাথে খেলতে আসবেন না। ওই শালা, তুই কে রে? দেখি তোদের কে বাঁচাতে আসে। তোদের দুইটাকে মেরে আজ সুন্দরীকে নিয়ে, বুঝতেই তো পারছিস আমরা 8 জন আছি। পারবি নাকি সুন্দরী? তখন আমি বললাম, আচ্ছা তাহলে কি আমি এখন একটা কল দিতে পারি? আচ্ছা দে, তুই তোর কোন বাপকে কল দিবি? তখন আমি ফোনটা বের করলাম আর সুমন ভাইকে কল দিলাম। সাথে সাথে ফোন রিসিভ হলো। তখন আমি তাদের কাছ থেকে একটু দূরে চলে আসলাম আর বললাম, ভাইয়া একটা প্রবলেমে পড়েছি। কি হয়েছে ছোট ভাই তোমার, বলো। ভাই, আমি একটু আরেক এলাকায় ঘুরতে আসি। তারপর ভাইকে সব বললাম। ভাই তো শুনে রেগে মেগে আগুন। কার এত বড় সাহস আমার ভাইয়ের কপালে পিস্তল ধরে? তাকে তো আমি, কোথায় আছো তুমি সেটা বলো, আমি নিজে আসছি। এই এলাকায় ভাই। আমি এর আশেপাশে আছি, 10 মিনিটে পৌঁছে যাব। তখন আমি কলটা কেটে দিলাম আর আবার ছেলেগুলোর কাছে গেলাম আর বললাম 10 মিনিট ওয়েট কর, তারপর দেখবি কে আসে। তখন আমি ওদের কাছে গেলাম, মানে নীলাদের কাছে। তখন নীলা বলল, ভাইয়া চলেন ওদের সরি বলে চলে যাই। না, এখন তাদের ছেড়ে দিলে আগামীকাল ঠিক অন্য কোনো মেয়েকে ডিস্টার্ব করবে, তাই তাদের একটু শিক্ষা দেওয়া দরকার। কি বলেন ভাইয়া, কিভাবে শিক্ষা দিবেন? এরা তো খুব ডেঞ্জারাস, এদের সাথে না লাগাটাই উচিত হবে। আরে একটু অপেক্ষা করো, এদের কি অবস্থা হয় দেখো। তখন ওই ছেলেগুলো বলল, কিরে আসে না কেন তোর? একটু অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। আর এটা শুনে রাখ, হয়তো তাকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে আছিস, আমার মাধ্যমে না হয় দেখলি। তখন ছেলেগুলো হাসতে লাগলো। একটু পর 4টা গাড়ি এসে থামলো আমাদের পাশে। এতগুলো গাড়ি দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল। তখন গাড়ি থেকে 15 থেকে 20টা ছেলে নেমে আসলো আর সবার হাতে মেশিন। এটা দেখে তো ছেলেগুলো আরো ভয় পেয়ে গেল। আর এদিকে নীলাও তার বিয়ে তো ভয় পেয়ে বলতে লাগলো, ভাইয়া এসব কারা? দেখতে থাকো। হঠাৎ গাড়ি থেকে একজন নেমে আসলো, যাকে দেখে ওই ছেলেগুলো তো কি আর বলবো। তখন সুমন ভাই গাড়ি থেকে নেমে আসে আর বলে, কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়? তখন সুমন ভাইয়ের লোকগুলো গিয়ে ওই ছেলেগুলোকে ধরে। তারা তো এখন ভয়ে শেষ।
এটা তারা কাকে দেখছে? এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, যার নাম হচ্ছে সুমন, যাকে দেখার জন্য তারা পাগল ছিল। শুধুমাত্র ছবিতেই দেখেছে সুমন ভাইকে তারা। তখন সুমন ভাইয়ের লোকেরা ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে, আর তারা শুধু মাপ চাচ্ছে। তখন সুমন ভাই গিয়ে ঠাস করে ওদের লিডারকে একটা লাথি মারে আর বলে, শালা তুই আমার ভাইকে মারতে চেয়েছিস? তখন সে মেশিন বের করে। তখন আমি দৌড়ে গিয়ে বললাম, ভাইয়া, ওকে মারার দরকার নেই, আর আমাকে ওরা মারা নাই। ওই মেয়েকে ডিস্টার্ব করেছে, খারাপ কথা বলেছে। তখন সুমন ভাই ওই লোকটার মুখে পা দিয়ে ধরলো আর বলল, ছেলেটা তো মাথা নাড়িয়ে না করছে। তখন আমি বললাম, ভাইয়া, ওকে ছেড়ে দাও আর মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলো। তখন সুমন ভাই ওকে ছেড়ে দিল। আর তখন লোকটা দৌড়ে গিয়ে নীলার পায়ে পড়লো আর বলল, আর কখনো মেয়ে দেখলে এরকম করবি? তখন নীলা বলল, আরে পা ছাড়েন, কি করছেন? আপু, আমাকে ক্ষমা করে দেন, আমরা আর কখনো এরকম করব না। আগে বলেন আপনি ক্ষমা করেছেন, তা না হলে সুমন ভাই আমাদের মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, তবে নেক্সট টাইমে কোনো মেয়ের সাথে এরকম করবেন না। তখন আমি লোকটাকে আমার কাছে ডাক দিলাম আর বললাম, ভাই, আপনি আমার বয়সে অনেক বড়। আচ্ছা, আপনি এটা বলেন, আপনার কি কোনো ছোট বা আরো বোন আছে? বলল, হ্যাঁ আছে। আচ্ছা, আজকে যদি আপনার সামনে আপনার বোনকে আমি এপ্রিজিং করতাম, বা আপনি ওই মেয়েটাকে যা যা বলছেন তা যদি আপনার বোনকে বলতাম, তখন আপনার কেমন লাগতো? তখন লোকটা মাথা নিচু করে ফেললো। তখন আমি আবার বলতে লাগলাম, আপনার কাছে যেমন আপনার বোনটা প্রিয় বা কলিজার টুকরা, এরকম কিন্তু সব ভাইদের কাছে তাই তার বোনটা তার কলিজার টুকরা। ভাই প্লিজ, কারোর সাথে খারাপ কিছু করার আগে বা বলার আগে একবার এই কথাটা ভাববেন। আমাদের দেশে আজ দর্শনের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এতে দোষটা ছেলেটার একা না, আমি মনে করি এতে তার পরিবারও সমান দোষ রয়েছে। কারণ তার পরিবার তার সন্তানটাকে ঠিক বয়সে বিয়ে দিতে পারছে না। আর এতে সমান দোষী রাষ্ট্র। তার কারণ দেশের আইন শৃঙ্খলা তেমন একটা কঠোর নয়। ইসলামের দৃষ্টিতে যদি বিচার হতো, তাহলে হয়তো আমাদের দেশে ধর্ষণ হতো না। আবার আমি মেয়েদেরও সমান দোষী করতে বাধ্য হব। আপুরা, আপনারা কেন ইসলামের সৌন্দর্যতাকে আবার আমি মেয়েদেরও সমান দোষী করতে বাধ্য হব? আপুরা, আপনারা কেন ইসলামের সৌন্দর্যটাকে ধরে রাখতে পারছেন না? ইসলাম আপনাদের কত সুন্দর করে নিজেদের ঢেকে রাখতে শিখিয়েছে, কিন্তু বর্তমান সমাজে টিকটক বা অন্য যাই কিছু আসে, ওখানে ভালো ঘরের মেয়েরাও থাক। আর বললাম না, একটা কথা আছে, আগে রাজাদের আমলে রাজারা গরিব মেয়েদের টাকা দিয়ে এনে নাচ করাতো, আর এতে রাজারা আনন্দ পেত। কিন্তু বর্তমানে টিকটকে বড়লোকের মেয়েরা নিজের টাকা খরচ করে গরিবদের নাচ দেখার সুযোগ করে দেয়। তাই আমি বলবো, ছেলেরা নিজের চোখের হেফাজত করেন আর মেয়েরা নিজেদের ঢেকে রাখার চেষ্টা করেন, যেভাবে ইসলামে বলা হয়েছে। তারপর ছেলেগুলোকে চলে যেতে বললাম। তারপর তারা চলে গেল। তখন সুমন ভাই বলল, কি ভাই, বিয়ে করতে হবে না? কি যে বলেন না ভাই। মেয়ে পছন্দ আছে নাকি দেখতে হবে? ভাইয়া, আপনার কাজটা রাফি ভাইয়া এগিয়ে রেখেছে, মেয়ে আর দেখতে হবে না। তা মেয়েটা কে গো? সে যাই হোক, আমি কিন্তু আগেই বলে রাখছি, তোমার বিয়ের যাবতীয় সব খরচ আমার, আর তোমাদের দুজনকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। তখন আমি বললাম, ভাইয়া, আরেকটা সুখবর আছে। কি বলো? ভাইয়া, আমার প্রমোশন হয়েছে আর অফিস থেকে আমাকে একটা বাইক গিফট করেছে। দেখতে হবে না ভাইটা কার? মন দিয়ে কাজ করবে। আর চলো তোমাদের পৌঁছে দিয়ে আসি। না ভাইয়া, আমরা বাইক দিয়ে যাব, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা হলে ডিরেক্ট ফোন দিবে, ওকে? তারপর সুমন ভাই চলে যায়। আর তখন নীলা বলে, বাপরে, লোকটাকে দেখলে কিরকম ভয় করে, কিন্তু তার সাথে কথা বলতে কিন্তু ভালো লাগে। লোকটার মন অনেক ভালো। তারপর আমরা আরো কিছু সময় ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় চলে আসলাম। তারপর রাতে মোবাইলে বসে বসে গেমস খেলতেছি। হঠাৎ সঞ্জিতার নাম্বার থেকে কল আসে। এটা দেখে আমি ভাবতে লাগলাম, বাহ, মহারানী তাহলে আমার কথা মনে পড়লো। তবে লাভ নেই, কলটা কেটে দিলাম। একটু পর ভাবলাম এখন একটু ছাদে যাওয়া দরকার, তাই হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি কেউ একজন দোলনায় চুপ করে বসে আছে। অন্ধকারে ঠিক বোঝা যায় না কে ওটা। তখন আমি আবার ভাবতে লাগলাম, আবার কোনো ভূত নয় তো? কারণ এরকম অনেক ঘটনা শোনা যায় যে বাসা ছাদে এরকম অনেকে দেখা যায়, পরে সামনে গেলে আর পাওয়া যায় না। তখন আমি একটু টেস্ট করার জন্য এগিয়ে দেখতে লাগলাম কে ওটা। আমার আবার ভূত দেখার অনেক ইচ্ছে। তখন এগোতে এগোতে দোলনার কাছে গেলাম আর দেখলাম শান্তিতা বসে আছে আর
বসে বসে কান্না করছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। ভালোবাসার মানুষকে এভাবে কাঁদতে দেখলে কেউ ঠিক থাকতে পারে না। ইচ্ছে করছিল বুকে জড়িয়ে ধরে বলতে, আরে পাগলি কেঁদো না, আমি তো তোমাকেই ভালোবাসি। কিন্তু না, তাকে তো বুঝতে হবে ভালোবাসা নিয়ে খেলা করলে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তারপর আমি ছাদের অন্য পাশে চলে আসলাম আর সেখানে অন্ধকারের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পাশে কারো অস্তিত্ব টের পেলাম। তাকে দেখি সানজিদা। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? খুব ভালো। আচ্ছা রাফি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? হঠাৎ এরকম প্রশ্ন কেন? বলো প্লিজ। তুমি যখন ওই মেয়েটার সাথে আমাকে দেখিয়ে দেখিয়ে প্রেম করো, তখন কিন্তু আমার এই মেয়েটাকে মেরে ফেলতে ইচ্ছে করে। মোরও জ্বালা, ওটা তো আমার হবু স্ত্রী, আর ওর সাথে প্রেম করবো না তো কার সাথে করবো? এখন সে হবু স্ত্রী, যখন আমাকে ভালোবাসতে। কিন্তু সেটাও তো তুমি মূল্য দিলে না আমাকে। আমার ভালোবাসাকে, আমার ইমোশনকে নিয়ে খেলা করেছো। সেটা আমি আগে এরকম করেছি, কিন্তু পরে তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এবং তোমার কাছে ক্ষমাও চেয়েছি এবং তোমাকে একটু ভালোবাসতে চেয়েছি। তোমাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে। কিন্তু সেটা কি করে সম্ভব? কারণ আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, আর খুব তাড়াতাড়ি বিয়েটা হতেও চলেছে। জানি না, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তখন সানজিদা আমার সামনে আসলো আর আমার হাতটা ধরলো, আর আমার হাতটা তার বুকে নিয়ে গেল আর বলল, দেখো বুকের ভিতরে কেমন শব্দ হচ্ছে। সত্যি রাফি, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার হাত পা বাঁধা। আমি আমার মায়ের কথা কখনো অবাধ্য হই নাই। তখন সানজিদা এমন একটা কাজ করবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তখন সানজিদা আমার কাছে আসলো আর ঠোঁটে ইয়ে করলো, আর তারপর আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল। আর এদিকে আমি বুঝতে পারলাম না সানজিদা হঠাৎ এরকম কিছু করবে। তখন আমিও কম কিসে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, সাহায্য করলাম আর কি। তারপর হঠাৎ সানজিদা আমাকে ছেড়ে দিল আর দৌড় দিল। দৌড়ে পেছনে আর ফিরে তাকালো না। তখন আমিও নিচে চলে আসলাম আর রিয়াকে কল দিলাম। ভাইয়া বলো। একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে, বুঝলে তো? বুঝলাম, কিন্তু আপু কি রাজি হবে? সেটা তোমার দায়িত্ব। এখন রাখি। তখন কলটা কেটে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর অফিসে চলে গেলাম, আর অফিসে এসে নিজের রুমে গেলাম। একটু পর লিজা আসলো আর বলল, স্যার আসতে পারি? এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমি রাগ করব। আচ্ছা আচ্ছা, সরি, রাগ করতে হবে না। এখন কি বসতে বলবে নাকি? বসো। কিছু কথা ছিল, তুমি ফ্রি থাকলে বলতাম। বলো। তোমার কথা শুনেই পরে কাজ করব। পরিবার থেকে আবার চাপ দিচ্ছে বিয়ের জন্য, আর এভাবে কয়টা বিয়ে ভাঙবো? আর এবারও একটা ছেলে দেখতে হবে, আর সবকিছু ঠিক থাকলে এবার বিয়ে করে নেব। এটা গুড আইডিয়া। এতদিনে মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। এমনিতেই কিছুদিন পর বুড়ি হয়ে যাবে, তাই আগে ভাগে একটা বিয়ে করে নাও, পরে কাকুও জুটবে না। কি, আমি বুড়ি হয়ে যাচ্ছি? এখনো হয় নাই, কিন্তু বয়স হলে তো হবে, তাই না? আচ্ছা শোনো, আজকেও লাঞ্চ টাইম একটা ছেলের সাথে দেখা করতে হবে, আর সব ঠিক থাকলে। আচ্ছা ঠিক আছে, এখন যাও, মনে থাকে যেন। আর এত মেকআপ করে এসেছো, মনে হচ্ছে দোকান থেকে সব ময়দা তোমার মুখে ছুঁড়ে মেরে ফেলেছে গো, নয়তো গলিস্তানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছো আর সেই ময়লাগুলো তোমার মুখে লেগেছে। কি, আমি ময়দা মেখেছি? আরে না, কি বলে, আমি তো মজা করছি। মজা করলেই ভালো। তখন লিজা চলে গেল, আর আমার হঠাৎ করে সজলের কথা মনে পড়লো। বেচারা অনেক কষ্টে আছে তার পরিবারকে নিয়ে। যাই, গিয়ে দেখি স্যারকে বলে। তখন উঠে বসের কেবিনে গেলাম আর অনুমতি নিয়ে ভেতরে গেলাম। তখন বস বলল, আরে মিস্টার রাফি, বসেন। তা কেমন লাগছে আপনার নতুন রুম, নতুন চেয়ার? জি স্যার, খুব ভালো। স্যার, একটা আর্জি নিয়ে আসছিলাম আপনার কাছে। কি বলেন শুনি? স্যার, আমার আন্ডারে একটা পোস্ট খালি আছে, আর আমার একটা বন্ধু আছে স্যার, যে লেখাপড়া শেষ করে এখনো বেকার। স্যার, সে পরিবারের বড় ছেলে, আর আপনি তো জানেন বর্তমানে চাকরি নিতে গেলে কতগুলো টাকা লাগে, আর তার কাছে এই টাকাগুলো না থাকার কারণে চাকরিটা হচ্ছে না, মায়ের ওষুধ কিনতে হয়। তাই আমি চাচ্ছিলাম সে পোস্টটাতে তাকে বসাতে, আর সে খুব মন দিয়ে কাজ করবে, আমি গ্যারান্টি। সবই বুঝলাম, তবে আমি আপনার একটা কথা রাখতে পারলাম না। যদিও তাকে আমি চাকরিটা তাকে দিলাম, কিন্তু আপনার আন্ডারে না। আপনি অবশ্যই আমাদের কোম্পানির
রুল সম্পর্কে জানেন। সাকিবের আন্ডারে একটা পোস্ট খালি আছে, আমি ভাবছিলাম একটা লোক নিব। আর যেহেতু সে আপনার ফ্রেন্ড, তাই তাকে আসতে বলবেন, আমি কথা বলবো। জি স্যার, ধন্যবাদ। চাকরিটা পেলে ওর অনেক বড় উপকার হবে। তারপর স্যারকে সালাম দিয়ে চলে আসলাম আর সোজা নিজের রুমে গিয়ে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ লিজা আসলো আর রাগে মোটে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কি হলো, এরকম সাতশনির মতো মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? আমি সাতচুরি, তাই না? এখন তোমার ঘাড় মটকাবো। আমার না, তোমার বরেরটা মটকাবে। এখন চলো, লেট হয়ে যাচ্ছে। আর বিকেলে কিন্তু আমার সাথে যেতে হবে, কাজ আছে। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। তাকে দেখে রিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করলাম আর তখন রিয়া বলতে লাগলো, ভাইয়া রাজি হয়েছে। গুড, পরে সব মনে আছে তো? ভাইয়া। তারপর কলটা কেটে দিলাম আর বাইক নিয়ে রেস্টুরেন্টে যেতে লাগলাম। পেছনে লিজা। তখন আমি লিজাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আগে না হয় আমাকে নিয়ে গিয়েছিলে তোমার বিয়ে ভাঙতে, কিন্তু এবার আমি গিয়ে কি করব? গাধা, তুমি কি বসে বসে গিলবে? ওকে, এখন কথা না বলে বাইক চালাও। তখন আমি আর কিছু বললাম না, সোজা লিজার দেওয়া ঠিকানায় চলে আসলাম। তারপর বাইক রেখে ভেতরে গেলাম আর গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে। আমি গিয়ে, হাই ব্রো, কেমন আছো? এই তো। তা আপনি কে? ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ডও। আর আমি লিজা। ও নো, আমি তো এবার ওর বিয়ে ভেঙে দিতাম। গতবার তো বিয়ে বলে বিয়ে ভেঙেছিলাম, কিন্তু এখন তো মনে নেই বিয়ে ভাঙতে নয়, করাতে আসি। যাই হোক, তারা দুজন কথা বলছে। হঠাৎ ছেলেটা বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে ওর সাথে 2 মিনিট পার্সোনাল কথা বলতাম। শিওর। এটা বলে আমি ওখান থেকে উঠে আসলাম আর বাইরে এসে হাঁটাহাঁটি করতে লাগলাম। আর ওরা কি কথা বলছে সেদিকে আমরা না যাই, কারণ তারা তো বলেছে পার্সোনাল কথা বলবে। হাঁটছি আর ভাবছি, আচ্ছা, লিজা যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার এই কাজটা কে করবে? সানজিদাকে তো বললাম লিজা আমার জিয়ে। তখন আমি এসব ভাবতে লাগলাম। লিজার বিয়ে, ওয়াও, লিজার বিয়ে মানে খেলা তো জমে যাবে। মিস সানজিদা চৌধুরী, এবার বোঝো মজা। তখন লিজা পেছন থেকে ডাকতে লাগলো, রাফি, ভেতরে আসো। পার্সোনাল কথা কি শেষ হয়েছে? আসো তাড়াতাড়ি। তারপর আমি ভেতরে গেলাম। ছেলেটার নাম সচিব। তখন ছেলেটা বলতে লাগলো, সরি ভাইয়া, একটু বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। না ঠিক আছে, যেহেতু এটা বিয়ে সারা জীবনের জন্য, একটা মায়ের জেলে আবদ্ধ হবেন, সেই তো দুজনের সম্পর্কে দুজনের জানা দরকার। তা কেমন লাগলো লিজাকে? পছন্দ হয়েছে কি? সেটা দেখলাম লজ্জায় মাথা নিচু করে মুচকি মুচকি হাসে। আমার আর বুঝতে বাকি রইল না ছেলেটার মনে এখন কি চলছে। এত কথা বলার দরকার নেই, এখন খাবার অর্ডার করো। তখন আমি খাবার অর্ডার করলাম। তারপর খাবার খেতে লাগলাম। তখন লিজা সজীবকে বলল, আচ্ছা, আজ তাহলে উঠে পড়ি, আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। পরে অবশ্য বিলটা সজীব দিয়েছে। আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সে দিতে দেয় নাই। তারপর আমি আর লিজা বাইকে করে চলে আসলাম অফিসে আর কাজ করতে লাগলাম। আর এদিকে রিয়া সানজিদাকে বলতে লাগলো, আরে আপু, শুধু তো ফুচকাই খেতে যাব, তাই না? তাহলে এত সাজুগুজু করার কি আছে? কোথায় সাজুগুজু করলাম? দাঁড়া, আমি আসতেছি। তারপর সানজিদা রিয়া বের হলো ফুচকা খেতে। আর এদিকে আমাদের অফিস এসে লিজাকে বললাম, চলো ফুচকা খেতে যাব। আরে বাহ, এটা কার মুখ থেকে শুনলাম? হ্যাঁ, আরে এটাও আমার প্ল্যান, চলো। আর ওখানে সানজিদা আসবে। ও তাই বলো। আমি তো ভাবলাম মিস্টার রাফির আবার কি হলো, হঠাৎ আমাকে ফুচকা খাওয়ার অফার করলো। হয়েছে, এখন আসো। তারপর লিজা বাইকে উঠলো আর চলে আসলাম ফুচকার দোকানে। ওখানে গিয়ে দেখি সানজিদা আর রিয়া বসে আছে। তখন আমি আর লিজা গিয়ে ওখানে বাইকটা ব্রেক করলাম আর গিয়ে ফুচকাওয়ালা মামাকে বললাম, মামা 2 প্লেট ফুচকা দেন। আমার বয়স শুনে সানজিদা আমার দিকে তাকালো আর মনে মনে বলল, ওইখানে কি করছে? আবার পাশে তাকিয়ে দেখলো লিজা দাঁড়িয়ে আছে। তখন তো রাগে তার অবস্থা খারাপ। তখন আমি সানজিদাকে দেখেও না দেখার ভান করলাম আর রিয়াকে বলতে লাগলাম, আরে রিয়া, তোমরা এখানে? জি ভাইয়া, আসলাম। তা এই মেয়েটাকে? তোমার ভাবি হয়। ভাবি, আসো এদিকে। তখন রিয়া লিজাকে নিয়ে গিয়ে একদম সানজিদার মাঝে বসালো। তখন লিজা বলতে লাগলো, আরে আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো। তারপর 4 প্লেট ফুচকার অর্ডার দিলাম। সানজিদা প্রথমে নিতে চায়নি, পরে লিজা জোর করে দিল। আর এদিকে আমি লিজাকে বলতে লাগলাম, বাবু খাইয়ে দাও। সানজিদা মনে মনে বলল, ইস কি ঠোঁ। ওকে বাবু। তখন লিজা আমাকে খাইয়ে দিতে লাগলো আর
আমিও তখন সানজিদা আমার দিকে তাকালো আর আমি একটা চোখ টিপ মারলাম। পরে দেখলাম সানজিদার চোখ ভিজে যাচ্ছে। তখন আমি ভাবলাম না, আর এসব করা ঠিক হবে না। তখন আমি লিজাকে বললাম, বাবু তুমি তাহলে এখন খাও, আমি আর খাবো না। তারপর আমি বিলটা দিলাম। তখন রিয়া বলল, ভাইয়া আজকে কিন্তু আমাদের তোমার নতুন বাইক দিয়ে বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমার ভাবিকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসি, জাস্ট 5 মিনিট। তখন আমি লিজাকে কোলে করে নিয়ে যেতে লাগলাম। কিছু পথ যাওয়ার পরে বলতে লাগলাম, তোমাকে চাকরি করতে কে বলেছে? তোমাকে তো অভিনেত্রী হওয়ার দরকার ছিল, যা অভিনয় করলে মাগার রিনা খানকেও ফেল করবে। তোমার সাথে থাকলে আর কত কিছু শিখতে হবে কে জানে। তারপর লিজার বাসায় চলে আসলাম আর তাকে নামিয়ে দিয়ে আবার ব্যাক করলাম। খোঁজ করলাম আমার দোকানে, কারণ সেখানে তো আমার জান পাখিটা অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। বুঝলাম না কোথায় গেল। 5 মিনিট আগেও তো এখানে ছিল। তখন আমি খোঁজ করলাম, আমাকে জিজ্ঞেস করলাম, মামা এখানে যে দুটা মেয়ে ছিল তারা কোথায়? ওরা দুজন তো চলে গেল। ও আচ্ছা। তারপর আমি বাইকটা স্টার্ট দিলাম আর বাসায় আসলাম আর নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করলাম আর ভাবলাম আজকে আর বাইরে যাব না, ছাদে গিয়ে বসে বসে গল্প লিখবো। তারপর ছাদে চলে গেলাম আর গিয়ে দেখলাম আঙ্কেল ফুল গাছে পানি দিতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরও ভালো কিছু করো সামনে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ। তা গাছে পানি দিচ্ছেন নাকি? পানি দেওয়া শেষ। আচ্ছা তোমার সাথে রাতে কথা বলবো কেমন? আমার একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল আর আমি গিয়ে দোলনায় বসলাম আর ফোনটা বের করলাম আর গল্প লিখতে শুরু করলাম। লেখালেখি করছি, হঠাৎ রিয়া ছাদে আসলো আর বলতে লাগলো, ভাইয়া আজকে কিন্তু একটু বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে মানে? ওই যে বিকেলে ফুচকা খাওয়ার সময় আর আপু তো তোমাকে ভালোবাসে, আর তার সামনে এরকম করাটা ঠিক হয় নাই। জানো আসার সময় আপু পুরো রাস্তা কেঁদেছে, আমার খুব খারাপ লেগেছে। খারাপ অবশ্য আমারও লেগেছে। এখন বুঝো কেমন লাগে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই, আমার একটু কাজ আছে। তখন আমি নিচে চলে আসলাম আর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকে দেখি লিজা কল দিয়েছে। বলো। ছেলেটাকে কেমন দেখলে? এমনিতেই তো সব ভালো, এখন তোমার ইচ্ছে। আমারও খারাপ লাগেনি, ভালোই। ওকে আমি হ্যাঁ বলে দিয়েছি। আর এখন তার পরিবার বলতেছে বিয়েটা খুব তাড়াতাড়ি করাতে চাচ্ছে। তাড়াতাড়ি বলতে কতদিন? এই ধরো 10 দিন। ও আচ্ছা, তাহলে আমার কি হবে? মানে আমার প্ল্যানের কি হবে? সেটা আমি কি জানি। আচ্ছা কালকে অফিসে আসো, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর কলটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। লিজার বিয়ে, সেটাতেই হবে মজা। এখন কি করতে হবে? ও হ্যাঁ, রিয়ার কাছে যেতে হবে। তখন আমি দৌড়ে ছাদে গেলাম আর গিয়ে দেখি রিয়া সেখানে বসে আছে। তখন আমি বলতে লাগলাম, আপু আপু তুমি কি করো? ওরে বাপরে, প্ল্যানটা কি সেটা বলো। এই জন্যই তো তোমাকে এত পছন্দ করি। বলার আগেই আমার মনের কথা বোঝা যাও। হয়েছে এখন বলো। এবারে প্ল্যানটা একদম শেষ এবং ফাইনাল। ওই যে লেজা আছে না, আমার ফ্রেন্ড, তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমি কি করব? আরে সেটাকেই তো কাজে লাগাতে হবে, কারণ সানজিদা জানে লিজার সাথে আমার বিয়ে ঠিক। আর যদি লিজার বিয়ে হয় তাহলে তো আমার সাথেই হবে। আর তোমরা শুধু এতটুকু বলবে যে বিয়েটা আমার, কার্ড দিয়ে তোমাদের দাওয়াত দেব। পরে তো কার্ডে বরের জায়গায় অন্য নাম থাকবে। আরে বোকা, সেদিন বিয়ে হবে 2টা। এখন বুঝতে পেরেছো? তোমাদের কার্ড দেব এরকম, আর সানজিদাকে একটা এক্সট্রা করে বানিয়ে দেবো এরকম। ওয়াও ভাইয়া, কি বলো, খেলা তো জমে যাবে। সেটাই। তুমি এক কাজ করো, সবটাকে নীলাকে বুঝিয়ে বলো, তবে সাবধান সানজিদা যাতে কোনোভাবেই বুঝতে না পারে। তখন রিয়া চলে গেল আর আমি লিজাকে কল দিলাম। বলো। এক কাজ করবে, আগামীকাল তোমার হৌবর সজীবকে আমার সাথে মিট করাতে পারবে? 3 জনে বসে একটা প্ল্যান আছে। আবার প্ল্যান? আচ্ছা ঠিক আছে, ওকে আমি কল দিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর কলটা কেটে দিলাম। তখন আঙ্কেলের কাছে গেলাম আর তাকে সবকিছু বললাম, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছে না। অনেক জোরাজোরি করলাম আর বললাম, আঙ্কেল আমি তাকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি, প্লিজ না করবেন না।
আঙ্কেল একটু ভাবলো। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো, তবে আমার মেয়ের সাথে কোনো ক্ষতি না করো। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আচ্ছা আঙ্কেল, আপনাকে তারিখটা বলে দিব। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু সবাইকে ইনভাইট করে দেবেন। আর বিয়ের যাবতীয় সব খরচ আমার এক বড় ভাই বহন করবে। আর বিয়েটা একটা ক্লাবে করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার পরিবারের সাথে আমার কথা বলার দরকার ছিল। আচ্ছা আঙ্কেল, আমি বাসায় আপনার নাম্বারটা দেব, তখন তারা আপনাকে কল দেবে। তখন আমি চলে আসলাম আর গিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম মিস সানজিদা, এবার বুঝবে মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর অন্যদিকে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজনের চোখে ঘুম নেই, আর সে হচ্ছে সানজিদা। সানজিদা এখন সজাগ, আর শুধু সজাগ বলে ভুল হবে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে একটা মানুষের জন্য, যাকে সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর সেই ভালোবাসার মানুষটা তার হবু বউকে নিয়ে এসে তার সামনে রোমান্স করে। আর এতে রাফির কোনো দোষ নেই, সব দোষ আমার। সেদিন তার সাথে এমনটা করতে গেলাম কেন? তার কাছে 1000বার ক্ষমা চেয়েছি, কিন্তু সে একবারও আমাকে মাফ করল। এই তার ভালোবাসা। আসলে আমি সত্যি খুব বোকা। না হলে যে আমার না তার জন্য কোনো আমি তার জন্য কেন কাঁদছি? তখন সে চোখের পানি মুছে ফেলে, কিন্তু লাভ কি? আবারও তো এরকম পানি পড়ছে। হয়তো সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। তখন সানজিদা বলতে লাগলো, হে আল্লাহ, তুমি একবার রাফিকে আমার করে দাও, কখনো তাকে কষ্ট দাও। আল্লাহ, তোমার কাছে আগে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাচ্ছি, প্লিজ রাফিকে আমার করে দাও। সানজিদা এসব বলছে আর কান্না করছে। এভাবে সারাটা রাত সে জেগেছিল। আর এদিকে আমি সকালে ঘুম ভেঙে গেল আর রেডি হয়ে বের হলাম। আজ অফিসে যাব না, কারণ রাতে বসের কাছ থেকে ছুটি নিয়েছি। তারপর লিজাকে কল দিলাম। তখন লিজা বলল, এই রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি, আর সজীব আসতেছে। আচ্ছা ঠিক আছে। তারপর যেতে লাগলাম লিজার দেওয়া ঠিকানায়। একটু পর সেখানে পৌঁছে গেলাম, গিয়ে একটা চেয়ারে বসে আছি। একটু পর লিজা আসলো। তা এত জরুরি তলব, কিছু হয়েছে কি? আরে না, বসো। তোমার হবু বর কোথায়? ও তো বললো সে আসতেছে। দাঁড়াও, একটা কল দিচ্ছি। তারপর লিজা কল দিল আর বলল, এই তুমি কোথায়? এই তো আসতেছি, 2 মিনিট লাগবে আর। আচ্ছা তাহলে আসো। তারপর কলটা কেটে দিল। একটু পর সজীব আসলো আর বলল, কেমন আছো ব্রো? এই তো ভালো আছি। তা তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? আরে না, আমি এমনিতেই ফ্রি আছি। আচ্ছা তাহলে শোনো, কেন ডাকলাম। আমার একটা জিয়েব আছে, আর সেটা লিজা জানে। আর তার সাথে একটা সমস্যার কারণে তার সাথে আমার সম্পর্কে একটা ফাটল দেখা দেয়। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে। তারপর তাকে সবকিছু খুলে বলতে লাগলাম। এখন লিজার বিয়ে হয়ে যাচ্ছে, আর সানজিদা জানে যে লিজা আমার হবু বউ। তো এখন আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান বলো? লিজার যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি সেই দিনে আমিও বিয়েটা করব। এবং তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে দুইটা বিয়ে একসাথে আয়োজন করব। ও আচ্ছা, না এখন বুঝতে পারলাম। তবে ভাই, তোমাকে কিন্তু বস মানতেই হবে। এত প্ল্যান কিভাবে করলে? ওই হয়ে যায়, ওই তো হয়ে যায় আর কি। তো তোমার কোনো সমস্যা আছে কিনা? আমার তো সমস্যা নেই, আর তুই লিজার ফ্রেন্ড, তাহলে তো আরো সমস্যা নাই। আচ্ছা ধন্যবাদ। আর এই যে লিজা, তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। কি সমস্যা আবার তোমার? আমার বিয়ের দিন ভাই, আমি কোনো অভিনয় করতে পারবো না। একটু করতে হবে, এবং সেটা আমার জন্য, এবং শেষবারের মতো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কত আশা ছিল তোমার বিয়েতে যাব, আনন্দ করব, কিন্তু সে আর হলো কোথায়? একসাথে বিয়ে হবে, বিয়েটাও খেতে পারবো না। তো কি অর্ডার দিব? তখন লিজা অর্ডার দিল। খাবার শেষ করে চলে আসতে লাগলাম, আর বিলটা আজকে আমি দিয়েছি। তখন সজীবের নাম্বার নিয়ে নিলাম আর বললাম, আমার এক বড় ভাই সবকিছুর আয়োজন করবে, তোমাকে সবকিছু বলবো পরে। আচ্ছা তাহলে আবার কথা হচ্ছে। তারপর আমি বাইক নিয়ে চলে আসলাম, আর এদিকে রিয়া সানজিদার রুমে গেল আর বলতে লাগলো, আপু কিছু শুনেছিস নাকি? কেন, কি হয়েছে, কি শুনবো? তারপর রিয়া বলতে লাগলো, কেন তুই জানিস নাই রাফি ভাইয়ের বিয়ে ডেট ফিক্সড হয়ে গেছে? ও, আগে শুনি নাই। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আচ্ছা আমি যাই, আমার একটু কাজ আছে। স্বাভাবিকভাবে বলল সে। তারপর রিয়া চলে গেল।
এতটা সময় শান্তিদা স্বাভাবিক ছিল, কিন্তু রিয়ার মুখে এমন কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে কিছুটা হলেও আশা ছিল রাফিকে সে আবার ফিরে পাবে, কিন্তু আজ যা শুনলো সেটার পর তো আর কোনো আশাই নেই। আমি মনে হয় রাফিকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। এসব ভাবছে আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আর এদিকে আমি বাসায় কল দিলাম আর বললাম, আম্মু তোমার এতদিনের বাসনা পূরণ হবে। তার মানে তুই বিয়ে করতে রাজি হয়েছিস? রাজে মানে একদম পাতি রেডি। ওই বাড়িওয়ালার মেয়েটাকেই বিয়ে করব, হাসিটা ঢাকায় করব। কিন্তু কেন ঢাকায়? কেন? গ্রামে আমাদের আত্মীয় স্বজন, তাদের কি বলবো? আসলে আম্মু, ঢাকায় আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয়। এখন সে বলতেছে আমার বিয়ে সব খরচ সে দেবে। আমি না করেছি বা সে শুনছেই না। তার একটাই কথা, তুমি এক কাজ করো, তোমার আত্মীয়দের সবাইকে দাওয়াত দাও, আর বিয়ে ডেট আমি তোমাকে পরে জানাবো। আব্বুকে বলে দাও। আচ্ছা ঠিক আছে। তারপর কল কেটে দিলাম আর সাথে সাথে সজীবের কল আসলো। রিসিভ করলাম। তখন সজীব বলল, 15 তারিখে ডেট ফিক্সড করা হয়েছে বাসা থেকে। আচ্ছা সমস্যা নাই। আর আজকে হচ্ছে 8 তারিখ, তাই না? তার মানে আরো 7 দিন সময় হাতে আছে। ওকে, সব হয়ে যাবে। আমরা বিয়ের কার্ড বানাতে দিব। তোমারটা কি দিব আমাদের সাথে? একসাথে দিলেই ভালো হয়, আর একই ডিজাইনের। আর একটা কথা, একটা কার্ড এরকম করে বানাবে, বড়ের জায়গায় নাম আমার থাকবে আর কোণের জায়গায় লিজার নাম থাকবে। এটা এক্সট্রা করে বানাবে, এটা শুধু সানজিদাকে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, একসাথে গিয়ে অর্ডার দিয়ে আসি। আচ্ছা দাঁড়াও। তারপর আমিও গেলাম আর অর্ডার দিয়ে আসলাম। এভাবে সেই দিনটা চলে গেল। আজকে আর সানজিদাকে দেখা হয় নাই সারাদিন, আর মনটাও কেমন করছে তাকে দেখার জন্য। তাই ভাবলাম তার রুম থেকে একটু ঘুরে আসা যাক। তারপর তার রুমে গেলাম, দেখলাম দরজাটা লাগানো আছে, ধাক্কা দিতেই খুলে গেছে। তখন আমি বললাম, আসতে পারি মিস সঞ্জিতা চৌধুরী? ভেতর থেকে আসেন। তখন ভেতরে গেলাম আর গিয়ে দেখি সঞ্জিতা শুয়ে আছে। মুখ কেমন শুকনো শুকনো লাগছে আর শরীরটাও কেমন লাগছে। তখন আমি বললাম, কিছু হয়েছে তোমার? না কিছু না, একটু শরীর খারাপ আর কি। তখন আমি তার কপালে হাত দিলাম আর দেখলাম জ্বরে পুরো শরীর একদম পড়ে যাচ্ছে। তখন আমি বললাম, তোমার শরীরটা অনেক জ্বর, একদম পড়ে যাচ্ছে, এখনই জলপট্টি দিতে হবে। সে কিছু না বলে চুপ করে শুয়ে আছে আর জ্বরে কেমন শব্দ করছে। তখন আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে পানি আনলাম আর জলপট্টি দিতে লাগলাম। সে কিছু বলছে না, চুপ করে আছে। একটু পর কিছুটা স্বাভাবিক হলো সে, আর তখন যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম আমি। তখন আমি তার হাতটা ধরে বসে আছি। আরে সে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সে কেঁদে দিল। জানি না এই কান্নার মানেটা কি, তবে এইটুকু বুঝেছি হয়তো আমাকে হারানোর ব্যথায় কান্না করছে। তখন আমি তার পাশে বসে আছি। তখন সে বলল, যাও তোমার রুমে চলে যাও আর ঘুমিয়ে থাকো, আগামীকাল তোমার অফিসে যাও। আমাকে একটা কথা দিতে হবে, যাই কিছু হয়ে যাক, আমাকে পাও আর না পাও কখনো নিজে কিছু করবে না, কারণ আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমার কিছু হলে আমিও বেঁচে থাকতে পারবো না। শান্তিটা কিছু বলছে না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো? কিছু তো বলো। কথা দিলাম কিচ্ছু করবো না, এখন যাও। আগে তুমি ঘুমাও, তারপর আমি যাব। তখন শান্তি তার চোখ বুঝলো আর আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। একটু পর সে ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কত নিষ্পাপ লাগছে। তখন আমি তার কপালে একটা দিয়ে চলে আসলাম নিজের রুমে। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শান্তিতার রুমে গেলাম আর গিয়ে দেখি সে শুয়ে আছে। তখন আমি তার শরীরে হাত দিয়ে দেখলাম এখনো জ্বর অনেকটা স্বাভাবিক। তখন আবার জলপট্টি দিলাম আর চলে আসতে লাগলাম তার রুম থেকে। হঠাৎ সে আমার একটা হাত ধরে তার কাছে নিয়ে গেল আর বলতে লাগলো, কোনোভাবে কি বিয়েটা আটকানো যায় না? তখন আমি চলে আসতে লাগলাম তার প্রশ্নের উত্তর না দিয়ে। সোজা আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাইক নিয়ে অফিসে যেতে লাগলাম। সামনে দেখলাম সুলতান ভাই একজনকে ধরে হেব্বি কালাচ্ছে। তখন আমি বাইক থামিয়ে সুলতান ভাইকে ডাক দিলাম আর জিজ্ঞেস করলাম ছেলেটাকে কেন মারছে। আর বলো না ভাই, রাস্তা দিয়ে কোনো মেয়ে এটার জন্য শান্তিতে চলতে পারে না, সবাইকে ডিস্টার্ব করে। 2 বার সতর্ক করেছি, কিন্তু এবার একদম। থাক ভাই, অনেক মেরেছেন, এবার বুঝিয়ে ছেড়ে দেন, হয়তো আর এরকম করবে না। তার যে জন্য আপনাকে ডাক দেওয়া ভাইয়া। নিজের কথা কিভাবে বলি, আসলে আমি বিয়ে করতেছি। আলহামদুলিল্লাহ। তা কবে? আর মেয়েটা কে সেটা তো আমি জানি। তা অনুষ্ঠানের সব আয়োজন
সুমন ভাই করবে তো। ভাই বলল আপনাকে বলতে আর তার কাছে কল দিতে, আর আপনার কিন্তু অবশ্যই দাওয়াত থাকবে। সে তুমি দাওয়াত না দিলেও আমি চলে যেতাম, ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি চাই, আমাকে আবার অফিসে যেতে হবে আর কার সময় মতো পাঠিয়ে দেব। তখন বাইক স্টার্ট করে অফিসে চলে আসলাম আর নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। এভাবে প্রায় 3 থেকে 4 দিন চলে গেল। আজকে কার্ড দিয়েছে তাই সবাইকে কার্ড দিতে লাগলাম, আর শান্তিদার জন্য স্পেশাল কার্ডটা রেখে দিলাম, ওইটা তাকে পরে দেব। তারপর অফিসে কিছু কার্ড নিয়ে গেলাম। ও একটা কথা, আমার বন্ধু সজলের কিন্তু চাকরি হয়ে গেছে। তারপর আমি আর লিজা দুজনেই 2টা কার্ড নিয়ে বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আরে আসেন আসেন, দুজনে দেখি একসাথে। জি স্যার। তারপর বসলাম। বস কার্ডটা এগিয়ে দিয়ে তখন বস কার্ডটা খুললো। ও মিস্টার রাফি, তাহলে আপনি বিয়ে করতে চাচ্ছেন? জি স্যার। তখন লিজাও তার কার্ড এগিয়ে দিল। বস বলল, মিস্টার লিজা, আপনারটা আবার কিসের কার্ড? দেখতে তো একই রকম। তখন বস কার্ডটা খুললো আর বলল, আপনারও বিয়ে হয়ে যাচ্ছে? জি স্যার। তখন বস বলল, কিন্তু দুজনের বিয়ের ডেট একসাথে কি করে, আবার ঠিকানাও একই জায়গায় দেওয়া? জি স্যার, আমরা দুজন একই জায়গায় বিয়ের আয়োজনটা করেছি। গুড, এটা কিন্তু ভালো করেছেন। আমি এবং লিজা। বস আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। অবশ্যই যাব। তারপর স্যারের রুম থেকে এসে নিজের কেবিনে গেলাম আর কাজ করতে লাগলাম। এভাবে অফিস ছুটির সময় হয়ে গেল, তাই আমি বের হয়ে গেলাম। এখন মোটামুটি অনেক কাজ। তখন বাসায় চলে আসলাম এবং বাসায় কল দিলাম কি অবস্থা জানতে। তখন আম্মুর সাথে কথা বলা শেষ করে একটু শুয়ে বিশ্রাম নিলাম। তারপর সানজিদার রুমে গেলাম আর দেখলাম সে এখন সুস্থ, বসে বসে ফোনে ভিডিও দেখতেছে। আমাকে দেখে ফোনটা পাশে রেখে বলল, ভেতরে এসো। না, এখন শরীর কেমন আছে? এখন মোটামুটি ভালো। আচ্ছা তাহলে আমি এখন যাই, একটু কাজ আছে। তখন আমি চলে আসলাম আর একটু বাজারে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। তারপর কেনাকাটা শেষ করে বাসায় আসলাম, রান্না করলাম আর তারপর খেতে যাব। হঠাৎ কলিং বেল বাজতে লাগলো। দরজা খুলে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে সালাম দিলাম এবং ভেতরে আসতে বললাম। তখন আঙ্কেল ভেতরে আসলো আর বলল, তোমার বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, আমি নাম্বার দিয়েছিলাম। আচ্ছা আঙ্কেল দাঁড়ান, আমি একটু আসতেছি। তখন আমি বিয়ের কার্ডগুলো নিয়ে আসলাম আর বললাম, আঙ্কেল এখান থেকে আপনি কার্ড নিয়ে যান আর আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেন। আচ্ছা ঠিক আছে, তা বিয়ের খরচ কিরকম কি? আঙ্কেল এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমাদের বিয়ের সব খরচ আমার এক বড় ভাই দিবে। ইনফ্যাক্ট এখানে একসাথে 2টা বিয়ে হবে। আপনি তো প্ল্যান সম্বন্ধে সবকিছু জানেন, 2টা বিয়ের খরচই ভাইয়া দেবে। তবু আমার মেয়ের বিয়ে আর আমি কিছু খরচ করব না, এটা কি রকম? সেটা না হয় বিয়ের পর কোনো অনুষ্ঠান হলে সেটাতে করবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অনুষ্ঠানের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায়ও বলে দিও আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল আর আমি সুমন ভাইকে কল দিলাম। সালাম দিয়ে ভালো মতো জিজ্ঞেস করলাম, ভাই আয়োজনের কি ব্যবস্থা করলেন? আরে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, সব কথা পাকা। বিয়ের আগে থেকে খালি সাজাবে এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু টেনশন হচ্ছিল, বুঝতেই তো পারছেন। তোমাকে টেনশন করতে হবে না, তোমার সুমন ভাই আছে না। আচ্ছা ভাই তাহলে রেখে দিই। তারপর কলটা কেটে দিলাম, বন্ধুদের দাওয়াত দিলাম। তারপর ভাবলাম এখন যাই, সানজিদাকে তার কার্ডটা দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম তার রুমে। গিয়ে দেখি সানজিদা বসে আছে। তখন আমি তার রুমে গেলাম আর বললাম, শরীর এখন কেমন আছে? ভালো। এটা কিসের কার্ড? এই নাও পরে দেখো। পরে পড়বো না, এখন তুমি আসতে পারো। পরে দেখো। বিয়েতে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে। সেটা পরে দেখা যাবে, আপাতত আমার রুম থেকে বের হয়ে যাও। এত রাতে অপরিচিত একজন লোক আমার রুমে ঢুকে বসে আছে, কেউ দেখলে সমস্যা হবে। আমি তোমার অপরিচিত লোক তাই না? এতদিন পরিচিত ছিল এবং খুব পরিচিত, কিন্তু আজ থেকে তুমি আমার কাছে অপরিচিত একজন ভাড়াটিয়া মাত্র। ও আচ্ছা ঠিক আছে। এখন দয়া করে এখান থেকে চলে যাও। তখন আমি তার রুম থেকে চলে আসলাম আর তখন সানজিদা দরজা বন্ধ করে দিল। তারপর কার্ডটা খুলে দেখলো সেখানে কর্নার জায়গায় লিজার নাম লেখা। সেটা দেখে সে কার্ডটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। তারপর কাঁদতে লাগলো। এভাবে চলতে লাগলো দিনগুলো। দেখতে দেখতে বিয়ের দিন গড়িয়ে আসলো। আগামীকাল আমার বিয়ে, আর কার সাথে সেটা তো জানেনি।
শপিং করা সব শেষ। এদিকে আমি রাতে ছাদে বসে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকে দেখি আমার ন্যাংটাকালের জানা জিগার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করলাম, তখন সে বলল, ভাই তোকে মনে হয় ডিস্টার্ব করলাম। ডিস্টার্ব করলি মানে? আমি তো ফ্রি বসে আছি। না মানে আমি আরো ভাবলাম তুই হয়তো রাতে বিড়াল মারার প্রস্তুতি নিচ্ছিস। শালা পাগল নাকি? বিয়ে করব আর বাসরাতে বউয়ের সামনে বেড়াল মারতে যাব কেন? আর বেড়াল মারা পাপ, সেটা তুই জানিস না? আর আমাদের জীবন আমরা পাপ দিয়ে শুরু করব নাকি? বেড়াল আবার এটা না তো কোনটা? আচ্ছা তোকে বোঝাতে পারবো না, বাদ দে। কি করিস? বসে আছি, তারপর তার সাথে কথা বলতে লাগলাম। আর এদিকে ওই দিনের পর থেকে সানজিদা আর সাদে আসেনি। নিজের রুম থেকেও কম বের হতো, কারোর সাথে বেশি কথা বলতো না। কিন্তু আজ কেন যেন তার খুব ইচ্ছে করছে সাদে যেতে। কেন যেন ইচ্ছে করছে আজ আকাশের চাঁদটা দেখতে। তাই সানজিদা সাদে আসলো আর কাউকে কথা বলতে শুনলো। তার আর বুঝতে বাকি রইল না এটা কার বয়স। তখন সানজিদা ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। আর আমি ছাদে ওঠার পর দেখতে পেলাম এটা সানজিদা। তখন আমি সানজিদার পাশে গিয়ে দাঁড়ালাম আর বললাম, কেমন আছো? খুব ভালো। জানেন তো, ভালোবাসার মানুষটাকে হারিয়ে মানুষ কেমন থাকে। আবার যাকে পছন্দ করতাম তার বিয়ের কার্ড এনে আমাকে দাওয়াত দেয়। আমার কপালটা কত ভালো, তাই না? এখন তাকে পছন্দ করেন না? বাদ দেন এসব কথা। আগামীকাল যাবে তো আমার বিয়েতে? আগামীকাল আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট, হয়তো সেখানেই যাব। কিন্তু দাওয়াতটা তো আমি আগে দিয়েছি, তাই না? চেষ্টা করবো আপনার বিয়েতে যাওয়ার জন্য। তুমি না গেলে আমি বিয়েটাই করব না। আরে ওরে ছাড়া বিয়ে করব কাকে? আমি ছাড়া বিয়ে করবে না কেন? মানে এত কিছু আমি জানি না, তোমাকে আসতে হবে, এটাই ফাইনাল। তারপর আমি চলে আসলাম আমার রুমে আর আমার বন্ধুর বলা কথাগুলো ভাবতে লাগলাম। বাসর রাতে বিড়াল কেন মারবো? পাঠকদের কারো জানা থাকলে বলবেন প্লিজ, বাসর রাতে বিড়াল কেন মারে? আর একটা কথা, আগামীকাল কিন্তু সবার দাওয়াত রইল, চলে আসবেন। কিন্তু ঠিকানা বলবো না, বাঙালির সাথে বিশ্বাস নেই। সত্যি সত্যি বলে এসে বললে তবে একটা জিনিস ভেবে দেখবো। খারাপ লাগতেছে, আর সেটা হচ্ছে আগামীকাল আমার বিয়ে। আর সিঙ্গেল থাকা হবে না, রাত জেগে মুভি দেখতেও পারবো না, পায়ের ওপর ঠ্যাং তুলে মোবাইল চাপাও যাবে না। শুনেছি বিয়ে করলে নাকি এসব করা যায় না, মানে বইয়ের নিষেধ। তবে আমার বউ তো বেশি সময় মোবাইল টিপে, তাহলে হয়তো আমাকেও নিষেধ করবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে বললাম। আর এদিকে সানজিদা ম্যাম ভাবতে লাগলো, না আমি তো যাবো না রাফির বিয়েতে। কিভাবে যাব? নিজের বয়ফ্রেন্ডের বিয়েতে যাব, এটা কিরকম দেখায় না? কিন্তু ও তো বলেছে আমি না গেলে নাকি সে বিয়েটাই করবে না। না করলে নাই, তাতে আমার কি? বরং এতে আমার আরো লাভ বেশি, পরে আমি তাকে বিয়ে করে নেব। সানজিদা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুমিয়ে আছি আর তখনই দরজায় ডাকাডাকি শব্দ শুনলাম। বিরক্ত হয়ে দরজা খুললাম আর দেখলাম রিয়া আমাকে ডাকছে। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? এই ভাইয়া, তোমার কি মনে নেই আজ তোমার বিয়ে? তো সবার দাওয়াত রইল, চলে আসবেন, কিন্তু ঠিকানা বলবো না। আসে, ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তুমি আমাকে প্রতিবেশীর সাথে তুলনা করলে? ঠিক আছে, যাবই না তোমার বিয়েতে। আরে বোন, এসব বলো না। আরে তুমি বুঝতে পারলে না, বিয়ে বলে গতকাল রাতে ঘুমাতেই পারিনি টেনশনে, আর সকালে চোখ লেগে আসে, তখনই তুমি ডাক দিলে। আর তখন ঘুমের করে কি থেকে কি বলে ফেলেছি। প্লিজ রাগ করো না, মিথ্যা বললাম আর কি। আর এই বাড়িতে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? তুমি হেল্প না করলে তো এই পর্যন্ত আসতেই পারতাম না। হয়েছে, বুঝতে পারছি, ক্ষমা চাচ্ছ তাই তো? সেটাই। আর আসে কিন্তু তোমার কাজ একটাই, আর সেটা হচ্ছে যেভাবে হোক তোমার বোনকে বিয়েতে নিয়ে যাবে। আমার উপর বিশ্বাস আছে তো নাকি? পুরো বিশ্বাস আছে। তাহলে আর চিন্তা করতে হবে না, বাকিটা আমি সামলে নেব। ওই একটা কথা, মানে বাসর ঘরের ব্যবস্থাটা? আমার দুলাভাই দেখি আর তর্স হয়েছে না, সব প্ল্যান করা আছে। এই না হলে আমার শালি একদম ফার্স্ট ক্লাস। তখন আমি আমার রুমে চলে আসলাম আর সুমন ভাইকে কল দিলাম আর জানতে চাইলাম ওখানকার অবস্থা কি। আরে ছোট ভাই, সব ব্যবস্থা করা আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ভাই, তাহলে সময় মতো আমি চলে আসবো। তারপর সুদীপকে কল দিলাম আর তার সাথে কথা বলে
আম্মুকে কল দিলাম, তারা বলল তারা ঢাকায় পৌঁছে গেছে, এখন আমার দেওয়া ঠিকানায় চলে যাচ্ছে। সাবধানে যেও। তারপর আমি একটু নিশ্চিন্তে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আঙ্কেলের কাছে গেলাম আর বললাম, আঙ্কেল আপনি আগে ওখানে চলে যান, সবকিছু ঠিক আছে কিনা চেক করুন। আচ্ছা, আমি খাবার খেয়ে চলে যাচ্ছি। তারপর আঙ্কেল সানজিদার রুমে গেল আর বলল, সঞ্জিদা, আমি এখন যাচ্ছি, তোরা সময় মতো চলে আসিস, কেমন? তুমি যাচ্ছ যাও, তাতে আমার কি, আমি যাচ্ছি না বিয়েতে। কিন্তু রাফি তো বলল তোকে ছাড়া নাকি সে বিয়ে করবে না। না করলে নাই, তাতে আমার কি, আমি যাব না। জেদ করিস না মা, ছেলেটা পরে রাগ করবে। আমি যাই এখন, তার তো এখানে কেউ নেই। তখন আঙ্কেল চলে আসলো আর সানজিদা রাগে। তারপর আঙ্কেল চলে গেল আর এদিকে আমি ভাবছি অন্য কথা, সানজিদা যদি রাগ করে না যায় তাহলে থুর, আমি এত চিন্তা করছি কেন? প্রয়োজন পড়লে সুমন ভাইকে বলে সানজিদাকে তুলে আনবো। এভাবে সময় হয়ে আসলো বিয়েতে যাবার। সজীব তো কল দিতে লাগলো আর এদিকে আমার বন্ধু সজল আর হাবিব আমার বাসায় এসে হাজির, আমাকে সাজিয়ে নিয়ে যাবে। ভাবা যায় আমিও বিয়ে করার জন্য সাজবো। ইস, কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। তখন বন্ধু সজল বলল, আব্বে শালা এরকম করছিস কেন? সোজা হয়ে দাঁড়া। শালা এরকম সুরসুরি দিচ্ছিস কেন? ও, এখন আমরা চলেই সুরসুরি, আর যখন পৌঁছবে সেটা আদর হবে, তাই না? হাব্বে হালা, তাড়াতাড়ি রেডি কর, নয়তো সুমন ভাই রাগ করবে। এইরকম করে লাফালাফি করলে সাজাবো কি করে? আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে দাঁড়ালাম। তারপর আমাকে সাজুগুজু শেষ করলো। আপনারা আবার ওইসব ভাববেন না যে মেয়েদের মতো আটা ময়দা এইসব মাখছি। খুব সিম্পলভাবে সেজে গুজে রিয়াকে কল দিলাম আর বললাম, আমি এখন চলে যাব, তুমি সানজিদাকে নিয়ে ঠিক টাইমে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে আপু যেতে চাইছে না, তবে আমি চেষ্টা করছি। তাড়াতাড়ি রেডি করো। তারপর কেটে দিলাম আর গাড়িতে উঠলাম আর বললাম, আচ্ছা দোস্ত, মানুষ বিয়ে কেন করে? ওইটা বিয়ের পর তোর বউকে জিজ্ঞাসা করিস, সে বলে দিবে। সব জায়গায় শুধু বইয়ের নাম। একবার বিয়েটা কর, পরে বুঝবি। এরপর ওখানে চলে গেলাম যেখানে আমাদের বিয়েটা হবে। এরপর সবার সাথে দেখা করলাম আর আমাকে নির্দিষ্ট একটা জায়গায় বসালো। এভাবে দুপুর 3টা পেরিয়ে গেল। লিজা আর সজীবের বিয়ে শুরু হবে, কিন্তু সানজিদার এখনো আসার কোনো সময় হলো না। এরপর তাদের বিয়েটাও শেষ হলো, কিন্তু তবুও সানজিদা আসে না। বিকাল 4টা বেজে গেছে, সবাই বলতেছে কোনে কোথায়। এভাবে দুপুর 3টা পেরিয়ে গেল। লিজা আর সজীবের বিয়েও শুরু হবে, কিন্তু সানজিদার এখনো আসার সময় হলো না। এরপর তাদের বিয়েটাও শেষ হলো, কিন্তু তবুও সানজিদা আসে না। তারপর আমার বন্ধু হাবিব এসে বলল, কিরে, তোর বউ কোথায়? এখনো তো আসছে না। আসবে, একটু ওয়েট কর, হয়তো রাস্তায় জ্যামে পড়ে আছে। এভাবে 4টা বেজে গেল, কিন্তু তবুও সানজিদা আসে না আর রিয়াও আসে না। বুঝতে পারছি না এরকম কেন করছে। তখন ফোনটা বের করলাম আর রিয়াকে কল দিলাম, কিন্তু রিয়ার ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আমার টেনশন আরো বেড়ে গেল, কি করবো বুঝতে পারছি না। তখন আমার মনে পড়লো সানজিদার ফোনের কথা, তাই তাকে কল দিলাম, কিন্তু তাকেও ফোনে পাচ্ছি না, মানে সে কল ধরছে না। এখন কি করব বুঝতেও পারছি না, মাথায়ও কিছু ঢুকছে না। এদিকে সবাই বলা বলি করছে পাত্রী কেন আসে না। হঠাৎ সজল আমার কাছে আসলো আর বলল, দোস্ত, ভাবি আসতেছে। সত্যি বলছিস তো? দোস্ত, এখনই এসে পড়বে। যাক আলহামদুলিল্লাহ, একটা টেনশন থেকে মুক্তি পেলাম। 2 মিনিট পর সানজিদা এসে হাজির, আর তখন আম্মু সানজিদার কাছে গেল আর বলল, আচ্ছা মা, তুমি এখন এলে আর আমরা তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি। কিন্তু আমার জন্য ওয়েট করছে মানে? রাফির বিয়ে এখনো হয় নাই? না, আজকে এখানে 2টা বিয়ে হওয়ার কথা। তখন সজল বলতে লাগলো, আপু, আজ এখানে কিছু সময় লেগে লিজা আর সজীব ভাইয়ার বিয়ে হয়েছে। মানে কি, আমার সাথে মজা করছেন নাকি? আপনি লিজার সাথে তো রাফির বিয়ে হওয়ার কথা। তখন লিজা আসলো আর বলতে লাগলো, সানজিদা, রাফি শুধু তোমাকে ভালোবাসে, আর আমার আর রাফির প্রেম আর বিয়ে হওয়ার কথা সবটাই ছিল রাফির আর আমার সাজানো প্ল্যান। আসলে রাফি তোমাকে বোঝাতে চেয়েছিল ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া বা হারানোর ব্যথাটা কতটুকু হয়, আর তার জন্য সে আমাকে বেছে নেয় আর আমাকে দিয়ে এই নাটকটা করায়। আর পরে আমার আর সজীবের বিয়ে ঠিক হয়। তারপর রাফি এই বিয়ের প্ল্যানটা করে। আমি জানি রাফি শুধু তোমাকে ভালোবাসে, আর আজকে এখানে 2টা বিয়ে হওয়ার কথা ছিল, একটা আমার আর সজীবের, যেটা একটু আগে হয়ে গেছে, আর একটা তোমার বর রাফির। কিন্তু তুমি আসছো না দেখে আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখন তাড়াতাড়ি আসো, বিয়ের কাজটা শেষ হোক। না,
এই বিয়েটা হচ্ছে না, কারণ আমি রাফিকে বিয়েটা করবো না। সানজিদার এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলে সানজিদা এটা? আমি তো তাকে ছাড়া থাকতেই পারবো না। তখন আঙ্কেল বলল, কি বলছিস এগুলা তুই? মা, বিয়েটা কেন করবি না? আমাকে কি তোমরা খেলার পুতুল পেয়েছো? আমাকে কি মানুষ মনে হয় না? একটা মানুষকে নিয়ে এত বড় একটা খেলা খেলে তোমরা? তখন সানজিদা বলল। না, আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। তখন আমি বললাম, আমি একটু সানজিদার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, প্লিজ। এরপর তোমার আমাকে বিয়ে করতে ইচ্ছা না হলে আমি জোর করব না। তখন সানজিদা আমার সাথে আলাদা একটা রুমে আসলো আর বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। আজ মন থেকে একটা কথা বলবে, একদম সত্যি করে বলবে। আমাকে কি তুমি ভালোবাসো? কোনো কথা বলছে না, একদম চুপ। দেখো, চুপ করে থেকো না। যদি ভালো না বাসো তাহলে এখন চলে যেতে পারো, আটকাবো না তোমায়। কিন্তু আমাকে নিয়ে যা। ওইটার শাস্তি তুমি যা ইচ্ছে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমি মাথা পেতে নিব। কিন্তু আজ আমি সত্যিটা জানতে চাই। ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। চলো, কিন্তু বিয়ের পর বোঝাবো আমি কি জিনিস, আর শাস্তি কত প্রকার আছে আর কি কি। এভাবে বলো না গো, না হলে এখনই উপরালের কাছে চলে যাব। আগে তো বিয়েটা করো। তারপর আমরা দুজন আবার সবার সামনে চলে আসলাম আর বলতে লাগলাম বিয়ে পড়ানো শুরু করেন। তখন হাবিব এসে আমার কানের কাছে বলতে লাগলো, দোস্ত, ভাবিকে কি ডোজ দিলি যে 1 মিনিটেই রাজি হয়ে গেল? শালা, এখন কবুল বলবো নাকি তোর প্রশ্নের উত্তর দেব? একটা কথা, এই হাবিব কিন্তু বাস্তবে সত্যি আমার বন্ধু। কবুলটাই বল। তখন আর কি কবুল বলে ফেললাম। আর আপনাদের রাফি বিবাহিত হয়ে গেল, ভাবা যায়? তখন আমি মনে মনে ভাবতে লাগলাম আমার স্বাধীনতা মনে হয় আজ থেকে শেষ। তখন আর কি সবাই আবার বাসায় চলে আসলাম। সুমন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। তখন সুমন ভাই বলল, ভাই তুমি একটা জিনিস, আমি তো বোকা হয়ে গিয়েছিলাম। ভাই ওইটা এখন বুঝবো, ভাই ওইটা এখন বুঝবো। এখন তাহলে যাই। তারপর বাসায় চলে আসলাম। যাক, একটা জিনিস থেকে বাঁচলাম, আর সেটা হচ্ছে ওই কান্নাকাটির ব্যাপারটা হয় না। বাবাকে জড়িয়ে ধরে 20 মিনিট কাঁদে, ভাই বোনদের জড়িয়ে ধরে কাঁদে, এসব কিছু হয় নাই। কারণ সে তো আবার তার বাসায় গেল। যখন আমাদের বাসায় নিয়ে যাব তখন হয়তো এসব দেখতে হবে। তবে সানজিদা কিন্তু বিয়ের পোশাক পরে নাই। শুনলাম ভাবিরা বলা বলি করছে বাসরাতের জন্য নাকি বিয়ের শাড়ি পরাবে তাকে। তবুও তো ভালো, বউকে তো বিয়ের সাথে দেখতে পারবো। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। সব ভাবিদের সাথে আড্ডা দিচ্ছি, সাথে সানজিদাও আছেন। আর তারা যা বলছে সেটা শুনে আমি একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছি। কি বলছে সেটা বলবো না। এভাবে মোটামুটি অনেক রাত হয়ে গেল। তখন আমি একটু ছাদে গেলাম, গিয়ে দেখি আমার লুচ্চা বন্ধু হাবিব সেখানে মেয়েদের সাথে টাঙ্কি মারতেছে। তবে বাস্তবে ছেলেটা খুবই ভালো এবং ভদ্র, আর সজল জেবের সাথে কথা বলতেছে। আরো কয়েকটা বন্ধু সেখানে আছে। তখন সজল আবার বলতে লাগলো, মামা বিড়ালটা কিন্তু মারতে ভুলিস না। তুইটা থাপ্পড় দিলাম। শালা, আমাকে বোকা পেয়েছিস? আজ আমাদের প্রথম রাত, কোথায় একটা ভালোবাসবো তা না, সেখানে বেড়াল মারতে বলছিস। তুই আমার বন্ধু নামের কলঙ্ক, কোথায় একটা ভালো বুদ্ধি দিবি তা না, আসছে আজ এরা বুদ্ধি দিতে। তখন শালিকার দল আসলো আর বলতে লাগলো, দুলা ভাই এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপু তো ভিতরে আপনার জন্য অপেক্ষা করতেছে। মনে মনে, ইস, কি অপেক্ষা করছে সেটা জানি। ভেতরে গেলে আজ আমার 12টা বাজে। যাবো তো। দুলা ভাই ভয় পাচ্ছেন নাকি ভেতরে যেতে? আরে ভয় পাবেন না, আসেন আমাদের সাথে। ভয় কেন পাবো? হ্যাঁ, ভয় পেলে পাবে তোমার আপু। বুক ফুলিয়ে বলতে লাগলাম। কিন্তু সত্যি বলতে সত্যি সত্যি ভয়টা আমিই পাচ্ছি। তখন সানজিদার রুমের দিকে যেতে লাগলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি দরজাতে তালা মারা। তখন আমি বলতে লাগলাম, দরজাতে তালা মারা থাকলে ভেতরে যাব কি করে? কেন জানেন না বুঝি? তালা খোলার ব্যবস্থা করেন। কি বলো গো শালিকারা, তোমাদের মতো এতগুলো শালিকা থাকতে আমার তালা খোলার চাবি খুঁজতে হয়? ধুর মিয়া, চাবি কেন খুঁজবেন? চাবি তো আমাদের কাছে আছে। কি চাবি তোমাদের কাছে? তাড়াতাড়ি চাবিটা দাও, তোমাদের বোনের ক্ষতি করো না। 10,000 টাকা দেন। কি? একটা চাবির জন্য 10,000 টাকা? আচ্ছা, সমস্যা নেই, তোমাদের চকলেট লজেন্স খাওয়ানোর ব্যবস্থা করব আমি। দাও চাবিটা দাও। কি আমাদের চকলেট খাওয়ার টাকা দিবেন? ঠিক আছে, তাহলে আপনারও মনে হয় আর বাসর করা হলো না। কি বলে? আচ্ছা, আমার মানিব্যাগ তো রুমের ভেতরে, তালা খুলে ভেতরে গিয়ে দিয়ে দিব। ফাজলামো করেন তাই না? আপনি আবার
এই রুমে কখন ঢুকলেন? সত্যি তো, ছুর, রাফি আসলে বোকা। তখন আমার বন্ধুরা বলতে লাগলো, আরে টাকা তো আমরা দিব, কারণ তার মানিব্যাগ আমাদের কাছে। আসিস না আমাদের সাথে। তখন তারা কত টাকা দিল জানি না। একটু পরে এসে দরজা খুলে দিয়ে বলল, দুলা ভাই থাক, বলবো না। তারপর চলে গেল। কি বলবে বুঝলাম না। তখন আমি দরজা লাগিয়ে বইয়ের দিকে যেতে লাগলাম। ভেতরে কেমন শব্দ করছে, বাপরে! প্রথম বাসর রাত আসলো, তাও আবার বউ রেগে আছে। তখন আস্তে আস্তে খাটের কাছে গেলাম। শুনেছি বাসর ঘরে নাকি বউ জামাইকে সালাম দেয়, কিন্তু ও তো কিছুই করছে না। যাই হোক, আমি খাটে উঠলাম। কি সুন্দর করে সাজিয়েছে রুমটা। আসলেই আমার শালিকাগুলো খুব কাজের। পরে বইয়ের ঘোমটাটা উঠাতে যাব, তখন শান্তিদা তার ঘোমটা উঠিয়ে বলতে লাগলো, দেখ, দেখা হলে নিচে তাড়াতাড়ি। বাহ, বউ তো আমার রেগে থাকলে আরো বেশি সুন্দর লাগে। আর বিয়ে শাড়িতে তো তাকে লাল পরীর মতো লাগতেছে। আর সারা রাত দেখলেও মন ভরবে না গো। তখন শান্তিদা একটা বালিশ ফ্লোরে ফিরে দিল আর আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে বলল, যা, ওখানে গিয়ে চুপ করে শুয়ে থাক। কিন্তু না, আমাদের বাসরাত, তাহলে আমি আমি নিজে থাকবো কেন? আজ থেকে পুরো 1 মাস তুই নিচে থাকবি, এটাই তো শাস্তি। কিন্তু শাশুড়িরা তো একটু অন্যরকমও করা যায়, তাই না? আরেকটা আছে, আর সেটা হচ্ছে সারা রাত কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তো কোনটা করবি সেটা বল। থাক থাক, প্রথমটাই ভালো। তারপর বালিশটা নিয়ে শুয়ে পড়লাম ফ্লোরে আর ভাবতে লাগলাম, এস, বাসরাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু আজ বউ থাকতেও ফ্লোরে ঘুমাতে হচ্ছে, আবার কষ্ট হচ্ছে। জানি শান্তিদা আমার এই ব্যবহারের কারণে অনেক কষ্ট পেয়েছে, আর সেজন্য হয়তো এরকম করছে। ফ্লোর অনেক ঠান্ডা, শীতও করছে, কিন্তু বিছানায় কম্বল একটা, আর সেটা সঞ্জিদা নিয়ে শুয়ে আছে। আর এদিকে সঞ্জিদার উপরে শুয়ে একবার নিচের দিকে তাকালো আর দেখলো আমি শীতে কাঁপতেছি। তখন সে কিছু একটা ভাবলো আর আবার শুয়ে পড়লো। এভাবে 1 ঘন্টার মতো চললো। কারো মুখে কোনো কথা নাই, দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শুধু আমি এটুকু বুঝলাম সঞ্জিদা এখনো ঘুমায় নাই। তখন আমি ফোনটা বের করলাম আর বসে বসে গল্প লিখতে লাগলাম। আজ বাসরাত, আজ আমি বসে বসে গল্প লিখতেছি। ভাবা যায়, একটু পর বিছানা থেকে নামার শব্দ পেলাম। বুঝলাম সঞ্জিদা বিছানা থেকে নেমেছে। তখন সঞ্জিদা আমার পাশে আসলো আর বলল, ওঠ ওখান থেকে। না, আমি ঠিক আছি, তুমি শুয়ে থাকো। উঠতে বলছি, না হলে ও রুমেও জায়গা দেবো না। তখন আমি উঠলাম। তখন সে বলল, চল আমার সাথে। তখন আমি তার সাথে যেতে লাগলাম। দেখলাম সে সাথে যাচ্ছে, আমিও সাথে 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 গেলাম। তখন দুজন সাথে পাশাপাশি দাঁড়িয়ে আছি। তখন সঞ্জিদা বলতে লাগলো, তুই আমার কষ্ট করে বুঝিস, আমার ভালোবাসাটা বুঝিস, আমি কোনটাতে খুশি সেটা বুঝিস। জানি তুমি আমার এই কয়েকদিনের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমিও সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তোমার ওই ব্যবহারে, কারণ ভালোবেসেছিলাম তোমাকে। তাহলে কোন ভালোবাসো না? অনেক অনেক বেশি ভালোবেসেছিলে পাগলি। তখন সঞ্জিদা আমার বুকে মাথা রাখলো আর বলতে লাগলো, সবসময় ভালোবাসবে তো? কখনো কষ্ট দেব না। যদি মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলে, তাহলে প্লিজ কখনো ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তারপর একটা দিল। তখন আমি বললাম, আচ্ছা, বন্ধুরা বললো বাসের করে বেড়াল মারতে হয়, কিন্তু আমি বেড়াল পাবো কোথায়? আচ্ছা, আমি খুঁজি কিভাবে মরতে হয়, শিখিয়ে দেব। তার জন্য আমাকে এখান থেকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। আচ্ছা চলো। তখন তাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি এত ওজন, মনে হচ্ছে পুরো আটার বস্তা। কি? আমি মজার বস্তা? নাও আমাকে। আরে না, আমি তো মজা করলাম। তখন সঞ্জিদা আমাকে আবার একটা দিল। তারপর তাকে রুমে নিয়ে আসলাম আর খাটে নামিয়ে দিলাম। তখন সঞ্জিদা বলল, আচ্ছা কাছে আসো, বিড়াল কিভাবে মারতে হয় শেখাচ্ছি। থাক, বাকিটা আর নাই বলি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। তো ভালো থাকবেন সবাই।